নতুদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী 15 দিনের মধ্যে দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হতে পারে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিতে হবে যাতে আগামীতে আর কখনো স্বৈরশাসন আসতে না পারে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐক্যমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে, আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। 12 দলীয় জোট গভীর মনোযোগ সহকারে, আন্তরিক অভিনিবেশ সহকারে আপনাদের সাজেশনগুলি, আপনাদের মতামতগুলি অনুধাবন করতে চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য বিভিন্নভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। সোমবার নয়, মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া উইং গতরাতে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের বরাতে রাষ্ট্রপক্ষ আজ এই সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে। রাষ্ট্রপক্ষ বলছে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের নথি চাওয়া হয়েছিল, কিন্তু সিডনির বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেননি। আপিল বিভাগে তুরিন আফরোজের বাড়ি সংক্রান্ত মামলায় এসব তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী সাজ্জাদ হায়দার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। তবে ক্লাসে যোগ দেননি শিক্ষকরা। তারা বলছেন, শিক্ষক হেনস্থাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। 18 ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তারা সদ্য সাবেক উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে আজ গণপদযাত্রা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই গণপদযাত্রায় অংশ নেবেন রংপুর অঞ্চলের 5 জেলার তিস্তা পাড়ের মানুষ। এ বিষয়ে জানাতে রংপুরের শাপলা চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, গণপদযাত্রা ও সমাবেশের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। সুমনা, বেলা 3টার সময় এই গণপদযাত্রা শুরু হবে। তার আগে এখানে সংক্ষিপ্ত গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশগ্রহণ করবেন এবং তিনি এই গণসমাবেশের নেতৃত্ব দিবেন। তবে যেহেতু এখনো বেশ খানিকটা সময় এখনো বাকি আছে, এই কারণে এখনো সেভাবে এখানে জমায়েত হয়নি সাধারণ মানুষ এবং আন্দোলন কর্মীরা। তবে বিভিন্ন জেলা থেকে, পার্শ্ববর্তী রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এইসব জেলা থেকে কিন্তু তিস্তাপাড়ের মানুষ এবং আন্দোলন কর্মীরা কিন্তু আস্তে আস্তে এই শাপলা চত্বরে এসে উপস্থিত হচ্ছেন। এবং একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে 2 মাস আগে
এই তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির যে আন্দোলন কর্মসূচি দিয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, সেটা তিস্তার চরে অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু বলা হয়েছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা ধাপে ধাপে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি দিবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এখানে গণসমাবেশ এবং গণপদযাত্রার আয়োজন করা হচ্ছে এবং আয়োজক যারা রয়েছেন তারা দাবি করেছেন যে যতক্ষণ না এই আন্দোলন কর্মসূচি চলবে ততদিন পর্যন্ত, যতদিন না এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়। তো এই কর্মসূচি সফল করার জন্য কিন্তু সর্বোচ্চ এখানে আয়োজন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা সরব উপস্থিতি রয়েছে। আন্দোলন কর্মীরা এখানে আসছেন ধীরে ধীরে এবং এই পদযাত্রা সফল করার জন্য প্রায় কয়েক হাজার মানুষের এখানে সমাগম হওয়ার কথা রয়েছে। তো ঘণ্টাখানেক পরে এই অনুষ্ঠান শুরু হবে এবং আশা করা যাচ্ছে তারা এখানে শান্তিপূর্ণভাবে এবং সফলে আন্দোলন কর্মসূচি তারা পরিচালনা করবেন। তো এই হচ্ছে রংপুরের শাপলা চত্বর থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায় তারা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবেদ হোসেন ও হৃদয় হোসেন। সবার বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগী। বর্তমানে সেখানে ভর্তি আছে ৬০ জন। বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ২৮৫ জন। এই অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষীকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স BSF। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আটক পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তাকে BSF-এর হেফাজতে রাখা হয়েছে। ভারত বলছে পাক সীমান্তরক্ষীকে আটকের কিছুক্ষণ পরেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনারা এর জবাব দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যেই শনিবার একটি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।